হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারির গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। আকাশ তো অবাক হয়ে ইরাকে দেখে। এইদিকে আকাশের ভাই আবির ওর মাকে নিয়ে হসপিটাল থেকে আসতেছে, কেননা উনি আকাশের চিন্তায় অসুস্থ হয়ে গিয়েছে। এখন পুরো বাড়িতে আকাশ তাকিয়ে আছে ইরার দিকে, অদ্রি ও রোজা তাকিয়ে আছে আকাশের দিকে, তার সাথে আকাশও ওর ভাই আর মাকে দেখতেছে। এরপর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশকে শুধুমাত্র অদ্রি ও রোজা এরা দুজনেই চিনতে পারছে না, আর না হয় বাকি তিনজনেই চিনতে পেরেছে। আকাশকে ওর মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? তুই ঠিক হয়ে গিয়েছিস? হ্যাঁ মা, ঠিক হয়ে গিয়েছে। ভাই আমার, কত চিন্তায় যে ছিলাম আমি তোকে বলে বোঝাতে পারবো না। এই তো আমি ঠিক আছি, কিন্তু ও এখানে কেন? আমি তো জানি না কে এই মেয়ে। আমি তো মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। আমি বলতেছি আমি কে, আমি ইরা। তা নাম বলার জন্য কি এখানে এসেছো? শুধু নাম না, কিছু দেখার জন্য। দেখা যখন হয়ে গিয়েছে তখন আমি চলে যাচ্ছি। যাচ্ছ মানে? নিজের পরিচয় তো দিবে। ওর থেকে জেনে নেবেন। কথাগুলো বলে ইরা চলে যায় ওখান থেকে। ইরা চলে যাওয়ার পর থেকে আকাশ ওখানেই দাঁড়িয়ে আছে। একটি বারের জন্য ও ওকে আটকালো না। ইরা চলে যাওয়ার পর অদ্রি ও রোজা তাকিয়ে আছে, কেননা ওদের দুজনের মাথায় কোনো কিছুই ঢুকছে না। তাই অদ্রি প্রশ্ন করে, আম্মা, উনি কে? আগে তো কখনো দেখিনি। ও হচ্ছে আমার খালা হয় উনি। কি খালা? এরপর আকাশ ওর মা আবিরকে ইশারা করে যাতে এখন কোনো কিছুই না বলে, কেননা এখন যদি আকাশ সব কিছু বলে দেয় তাহলে অনেক সমস্যা। এইদিকে রোজা ও আকাশকে দেখে একদম ফিদা হয়ে গেছে। রোজা তো আকাশের দিকে তাকিয়েই আছে, চোখ ফেরাতেই পারছে না, কেননা আকাশ আগে অনেক সুন্দর ছিল, যার জন্য ওকে সবাই অনেক পছন্দ করত। তা উনি এখানে কেন? আমি পড়াশোনা শেষ করতে হবে, তাই এখানে 3 মাস থাকবো। বললেই হলো নাকি 3 মাস থাকবে? আমার একটা বোন এখানে, যদি ওর সাথে কোনো সমস্যা করে বসে। ঠিক আছে, আমার বোনের যখন কোনো সমস্যা নেই তখন আমিও কিছু বলবো না। আমি তাহলে এখন রুমে যাই। এদিকে আকাশ রুমে যায় এবং আকাশের পেছনে ওর মা ওর ভাইও আসে। ওরা রুমে আসলেই আকাশ দরজা বন্ধ করে দেয়। কিরে, দরজা কেন বন্ধ করলি? কারণ এই সব কথা অন্য কেউ শুনলে সমস্যা আছে। তার আগে এটা বল, তোর চেহারা ঠিক হলো কি করে? আমার চেহারা তো এই কয়েকদিনের ভেতরে ঠিক করে নিয়েছি। তুই নিজের আগের রূপ ফিরে পেয়েছিস, এটা দেখে আমি সত্যি অনেক খুশি। মা, ভাইয়া তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোমরা আমার পরিচয় একদম গোপন রাখবে, কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না, কেননা রোজার মতিগতি আমার মোটেও সুবিধার মনে হয় না। সে যে কোনো মুহূর্তে আবারও ওই দিনের মতো করতে পারে। চিন্তা করিস না, আমি সব কিছু সামলে নেব। ঠিক আছে, তোমরা এখন বাইরে যাও, নয়তো ওরা কিছু একটা ভাবতে পারবে। ঠিক আছে। ওরা দুজন বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ রেস্ট নেয়। এরপর আকাশ রবির সাথে যোগাযোগ করে। স্যার কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো স্যার ভালো। আপনি কবে এসেছেন? এই তো আমি মাত্র এসেছি। তা তোমাকে যে কারণে আমি কল দিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে জয়েন্ট করব। তুমি স্যারকে বলো আমার কাগজপত্র সব রেডি করার জন্য। সত্যি বলছেন স্যার? আপনি আপনি সত্যি সত্যি জয়েন করবেন স্যার? আমি তাহলে স্যারের সাথে আজকে কথা বলে আপনার কাগজ রেডি করতে বলবো। অন্যদিকে আবির যখন রুমে আসে তখন অদ্রি ও রোজা আবিরের কাছে আসে। ওই ছেলেটা এখানে কেন এলো? ওর এখান থেকে পরীক্ষা দিতে সুবিধা হবে, তাই এখানে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকবে। একটা বাইরের ছেলেকে এনে তো তুমি খরচ আরো বাড়িয়ে দিলে। খরচ তো আমি করি, তাহলে তোমার এত চিন্তা হয় কেন বলো তো? কারণ টাকাগুলো তুমি কামাই করো, অন্য কেউ না। তোমার বোন যদি আমার টাকায় খেতে পারবে, তাহলে ও কেন পারবে না? দুলা ভাই, আপনি আমাকে খাবারের খোটা দিলেন? দিলাম, কারণ তোমার বোন যা করেছে এরপরে তো আর কিছু করার থাকে না। এখন কোনো কথা বলো না।
আমাকে রেস্ট করতে দাও। আপু তাহলে আমি ওই রুমে গেলাম। ওই রুমে কেন? ওই রুমে তো আকাশ ঘুমাবে। ওর নামও কি আকাশ? হ্যাঁ, ওরা দুইজন একই সময়ে হয়েছিল, তাই ওদের নাম রাখা হয়েছে। ওহ, তাই বলো। ও ও যদি এখানে ঘুমায় তাহলে আমার বোন কোথায় শোবে? আগে যেখানে ঘুমাইতো সেখানে। যা ইচ্ছা করো, এই ঘরটা তো এখন বস্তিখানা। কিছু করার সে, কেননা ওরা দুইজন সবসময় একসাথেই ঘুমাতো। এখানে আসার পর ভালো কথা। তোমার ভাই কবে আসবে? তা ওর জন্য এত দরদ কবে থেকে হলো তোমার? ওর জন্য না, আমি জানতে বলেছি তা নিয়ে আসলেই হবে, ওইটার জন্যই বলতেছি। সেই জন্যই তো বলি এত দরদ কেন। বেশি কথা না বলে এখন এটা বলো, তোমার ভাই কখন আসবে? ও আসতে লেট হবে। তাহলে আমার কসমেটিক? তোমার কসমেটিকও কাল পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলেই ভালো। রোজা, তুই তাহলে ওই রুম থেকে নিজের জামা এবং যা কিছু আছে তা নিয়ে ওই রুমেই চলে যা। ঠিক আছে বোন, আমি তাহলে এখনই যাচ্ছি। রোজা ওই রুমে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ মাত্র গোসল করে টাওয়ার পরে দাঁড়িয়ে আছে। আকাশকে এইভাবে দেখে রোজা তো নিজেকে ধরে রাখতে পারছে না। আকাশ যদিও রোজাকে দেখে লজ্জা পায়, কিন্তু রোজা একটুও লজ্জা পাচ্ছে না, সেই জন্য। কি ব্যাপার, দরজা নক করে কেন ঢোকেননি? যদি দরজা নক করতাম তাহলে কি এত সুন্দর বডি কি দেখতাম? কি বললেন? কোনো কিছু না, বললাম আপনি অনেক সুন্দর, আর সাথে বডিও 6 প্যাক, দেখতে আপনাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে, এই রাতের বেলায় এর চেয়ে বেশি কিছু বললে অনেক বিরাট ধরনের কিছু হয়ে যেতে পারে। আপনার জন্য তো আমি সব কিছু করতে রাজি, দরকার পড়লে। দেখুন, বেশি কথা বলবেন না। আপনি এখন এখান থেকে যান তাড়াতাড়ি, তাছাড়া আমি কিছু করে ফেলার আগে। কি করবেন? আমাকে আদর করবেন? করেন, আমি মানা করছি কোথায়? এর দেখি কোনো লজ্জা শরম নেই। কিছু কি বললেন? বলছিলাম, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? লজ্জা কেন হবে? তাছাড়া আপনাকে দেখে অনেক ভালোই লাগছে, আপনার যে বডি তার উপরে এত সুন্দর। আচ্ছা, আমি তো এখানে 2 মাস থাকবো, আপনি তো ততদিন থাকবেন। এতে আপনার কি? আমার দিকে যদি ওইভাবে একটু তাকান তাহলে খুবই ভালো হয়। কোনভাবে? যেইভাবে তাকালে আমার প্রতি আপনি কিছুটা দুর্বল হয়ে পড়বেন। আপনার কি মাথা খারাপ? কখনো নিজের ছবি আয়নায় দেখেছেন? আমি কি দেখতে খারাপ নাকি? অনেক খারাপ। এইদিকে রোজা ওর সব কিছু নিয়ে বেরিয়ে আসে, মন খারাপ করে। রোজা ওর বোনের কাছে যায়। আপু, এই আপু, আমি কি দেখতে খারাপ? কই না তো। না, কিছু না। রোজা ও রুমে চলে যায়। অন্যদিকে ইরা তো অনেক খুশি আকাশের সাথে দেখা করতে পেরে, কেননা ইরা আকাশকে অনেক ভালোবাসে। সেই জন্য ভার্সিটি থেকে অনেক কিছুর বিনিময়ে ঠিকানা জোগাড় করে আকাশের বাড়িতে আসে। কিন্তু আকাশকে আবার দেখতে পেয়ে ইরা তো মন ভালোই হয়ে গিয়েছে, তাই না চাইতেও কিছু না বলে চলে আসে। চলুন এখন আপনাদের তাহলে 2 বছর আগের কাহিনী বলি, যেখানে আপনারা ইরা ও আকাশের ব্যাপারে জানতে পারবেন। তার সাথে গল্পের যে যে রহস্য আছে তাও আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক নিয়ে যাই। ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক। আকাশ যেদিন চাকরিতে জয়েন্ট হওয়ার কথা ছিল, ওই দিন ছিল আকাশের ফাইনাল পরীক্ষা। মানে আকাশ ওই দিন যদি চাকরিতে জয়েন্ট না করে তাহলে এই চাকরি হারাবে। তাই আকাশ ওর মা আবিরের সাথে কথা বলে। আবিরও ওর মাকে আকাশের চাকরিতে জয়েন করতে বলে। আকাশ সেই জন্য আর্মি ক্যাম্পে চলে আসে। ওখানে আকাশ লাইনে দাঁড়িয়ে সবার মতো ফর্ম দিয়ে নিজের সব কাগজপত্র নিয়ে চলে আসে। বাসার দিকে আসার পথে আকাশের সাথে একটা মেয়ে ধাক্কা লাগে। এতে করে আকাশ মেয়েটির উপরেই পড়ে যায়। নিচে পড়ে গিয়ে আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা মেয়েটি অনেক সুন্দর ছিল। মেয়েটিও আকাশকে দেখতে ব্যস্ত। ওরা দুজনেই ব্যাপারটা বুঝতে পেরে উঠে দাঁড়ায়। এইদিকে ভেবেছিল মেয়েটা আকাশকে থাপ্পড় দিবে, কিন্তু মেয়েটি তেমন কিছুই করলো না, উল্টে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ চোখ বন্ধ করে আছে। ইরা আলতোভাবে আকাশের মুখটা ছুঁয়ে ধরে। এতে করে আকাশ চমকে উঠে আস্তে আস্তে চোখ মিলে তাকে দেখে আসলে ব্যাপারটা কি। চোখ মিলে তাকে দেখে ইরা মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। এবার আকাশের মুখে হাসি ফুটে ওঠে। আমি তো ভেবেছিলাম আপনি আমার মুখে। কি যে বলেন না, আজকাল সামান্য বিষয় নিয়ে কেউ কি থাপ্পড় মারে নাকি? সত্যি, আপনি কতটা বোঝেন। আপনার মতো যদি আরও কিছু ভালো মানুষ থাকতো।
তা আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আমার মানিব্যাগ চুরি করে একটা লোক পালিয়ে যাচ্ছিল। আমি ওকে খুঁজছিলাম, কিন্তু আপনার সাথে ধাক্কা খেয়ে হারিয়ে ফেলেছি। ও মা, তাই? আমি কি এতটাই হট সুন্দরী যে আমাকে দেখে সব কিছু ভুলে গিয়েছেন? হুম হুম। আসলে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম। এরপর তো চোরটা কোথায় যেন চলে গিয়েছে, খেয়ালই করিনি। ও, তাই বুঝি? আমি তো জানি আপনার কোনো দোষ নেই, তাই আপনার জন্য ছোট্ট করে একটা কিছু দেওয়াই আছে। কি সেটা? এই, তোরা আমার পক্ষ থেকে এর একটু খাতির যত্ন কর। যে হাত দিয়ে আমার শরীর স্পর্শ করেছে ওই হাত ভেঙে দিবি। তার সাথে বাকিটা দরকার নেই, আমি গেলাম। তোরা এর ব্যবস্থা কর। ইরা ওর পাশে থাকা ছেলেগুলোকে বলে। এ কি ম্যাডাম, আপনি তখন বললেন কি আর এখন বললেন কি? ওই, আমি কি করব না করব তা কি আমি তোকে জিজ্ঞেস করে করব নাকি? সি সি সি, কি বলছেন এইসব? আমি তো তা বলিনি। ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওরে একটু মার। হীরা চলে যায়। ইরা যাওয়ার পর ওই লোকগুলো আকাশকে মারার জন্য আসে, কিন্তু আকাশও কম না, হতে মারতে থাকে। কেননা ট্রেনিং করেছে, তাই শত্রুদের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় তাই খুব ভালো করে জানা আছে। এইদিকে ওদের মেরে অবস্থা খারাপ বানিয়ে দেয়। তোদের আমি এত করে বলেছি আমাদের পেছনে লাগতে আসিস না, কিন্তু তোরা তো কোনো কথাই আমার শুনলি না। এবার বুঝতে পারলি তো আমার পেছনে লাগার অবস্থাটা কি হয়েছে? বুঝতে পেরেছি। প্লিজ আমাদের মাফ করে দিন, আমরা কখনো আপনার সামনে আসবো না। তাহলে তাড়াতাড়ি করে বের হও এখান থেকে। কখনো যদি আমি এই রাস্তাঘাটে তোদের দেখি তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, বলে দিলাম। আমরা কখনো আপনার সামনে আসবো না, প্লিজ আমাদের যেতে দিন। তার আগে এটা বলো, ওই মেয়েটি কে? ওনার নাম ইরা ইসলাম, উনি একজন নামকরা বিজনেসম্যানের মেয়ে। আমরা তো টাকার লোভে পড়ে এই কাজটা করেছি। তাহলে যা আমার চোখের সামনে থেকে। ওরা চলে যাওয়ার পর বাড়িতে এসে ওর মাকে ও ভাইকে একটু সুখবরটা দেয়। ওদের পরিবারে কারা কারা থাকে তা আপনারা সিজন 1-এ অনেকবার পড়েছেন, তাই নতুন করে আর বলতে চাই না। চাকরির ব্যাপারটা শুনে সবাই অনেক খুশি হয়। একে একে ওর ভাই চলে আসে। আবির আসার পর, ভাইয়া, আমার 7 দিন পর জয়েন্ট চাকরিতে। অনেক ভালো সংবাদ। তা কত টাকা তোর স্যালারি? এই তো বেশি না, 80,000 টাকা। কেন বলো তো? এমনি, তোকে তো এখন সংসার চালাতে হবে, তার উপর আমিও বেকার। দেখো ভাইয়া, দুঃখ করো না, আমি আমার পুরো পরিবারের খেয়াল রাখবো। তাহলে আমি দেখি তোমার কোনো না কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। চিন্তা করো না, আমি চাকরিতে জয়েন্ট হওয়ার পর সর্বপ্রথম ওদের ক্ষমতা দেখাবো, যারা ক্ষমতা দেখিয়ে আমাদের সব কিছু নিয়ে গিয়েছিল। তুই আগে নিজের খেয়াল রাখ, দেখবি কোনো না কোনো উপায় তো আসবেই। চিন্তা করো না ভাইয়া, আমি সবটা দেখে নিব। চিন্তা করো না একদম, আগে জয়েন্ট হতে দাও আমাকে। পরের দিন সকালে আকাশ বের হয়ে দেখে ওরা নাস্তা বানাচ্ছে। তখন আকাশের কিছুটা খারাপ লাগে, কেননা ওর মা এখন ও সংসারের কাজ করতে হয়। কিছুক্ষণ পর আকাশের ভাই আবির উপর থেকে নিচে নামে। কি দেখছিস? মা কত কষ্ট করে, অথচ তুই বড় ছেলে হয়েও সংসারের কোনো কাজেই এলি না। তো তুই কি চাস আমি এখন বিয়ে করি? আমি তো চাই এতে করে মায়ের উপর থেকে কিছুটা চাপ কমবে। কিন্তু তুই তো চাকরিতে চলে যাবি, তখন আমার কি হবে? আমি না থাকলে কি হয়েছে, মা তো আছে। তাছাড়া মেয়ে দেখলে ছবি আমাকে পাঠিয়ে দিবি, আমিও না হয় মেয়ে দেখব। বিয়ের পর সংসারে কত যে ঝামেলা হয়, তুই কি তা জানিস? জানতে হবে না, তাছাড়া দেখে শুনে বিয়ে করলেই হবে। তুমি যত তাড়াতাড়ি পারো মেয়ে দেখো, যাতে করে সে মেয়ে মায়ের সাথে রান্না থেকে শুরু করে সব কাজে সাহায্য করবে। আমি নিজের মুখে মাকে বললে কেমন একটা দেখায় না? তুই বল। কথাটা তো মন্দ বলনি। আচ্ছা, আমি না হয় বলবো। এখন চল তাহলে। ওরা দুজনে দুদিকে চলে যায়। আকাশ আসে ভার্সিটিতে, কেননা আকাশের কয়েকদিন পরেই পরীক্ষা, সেই জন্য স্যারের সাথে কথা বলতে এসেছে। তাই আকাশ স্যারের রুমে আসে। স্যার, আসবো কি? হ্যাঁ আসো আকাশ। তা হঠাৎ কি মনে করে?
কিছু কথা বলার ছিল। কি কথা? আকাশ এবার সব কিছু বলতে থাকে। সবটা শোনার পর স্যার কি বলবে বুঝতে পারছে না, তাই উনি একটা সলিউশন দেয়। তাই আকাশ সবটা শুনে চলে আসে ভার্সিটি থেকে। ওখান থেকে বের হওয়ার সময় আকাশ ইরাকে দেখতে পায়, তাই মুখ লুকিয়ে বের হতে গেলে ইরা বুঝতে পারে। ইরা সবটা বুঝলেও কে হতে পারে তাই ইরা বুঝতে পারছে না, সেই জন্য ডাক দেয়। এই ছেলে, কে তুমি? হুম, আমাকে দেখে এইভাবে লুকিয়ে যাচ্ছ কেন? আসলে আমার মেয়েদের দিকে তাকাতে লজ্জা করে, তাই আমি মুখ লুকিয়ে যাচ্ছি। এই, তোর কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগতাছে। কে তুই বল তো? আমি এই ভার্সিটিতে পড়তাম। মুখ থেকে হাত সরা বলছি। না, সরাবো না। দেখ, তুই যদি না সরিয়ে নিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অনেক ভয়ের পর আকাশ মুখ থেকে হাতটা সরায়। এতে করে ইরা অবাক হয়, তাই আবারও জিজ্ঞাসা করে, তুই এখনো বেঁচে আছিস, তাও আমার সামনে? আমার সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, কেন? আপনার সামনে কি দাঁড়ানো যাবে না? না, যাবে না। তোকে ওই দিন কিছু না হয় করতে পারিনি, কিন্তু আজকে তোকে আমি ছাড়বো না। আমি তো আজকে এখান থেকে যে করেই হোক পালাবই। পালিয়ে কোথায় যাবি? এই ভার্সিটিতে যখন পড়িস, একদিন না একদিন তো আসবি এখানে। ওই দিন বোঝাবো তোকে আমি মজাটা, মনে রাখিস। আকাশ ইরার ভয়ে ওখান থেকে পালিয়ে আসে। পালানোর সময় ইরা কয়েকটা বান্ধবী আকাশকে ধরে ফেলে, কিন্তু ওদের হাত থেকে অনেক কিছুর পর ছুটি পালিয়ে চলে এলো। ওখান থেকে বাইরে চলে আসে। এরপর আকাশ ভয়ে আর ভার্সিটিতে যায়নি। এরপর 7 দিন আকাশ ও ওর পরিবারের সাথে অনেক আনন্দে কাটাতে থাকে। সব কিছু নিয়ে আকাশের দিন খুব ভালোই যাচ্ছিল। 7 দিন পর আকাশ ওর মা ও ভাইকে ছেড়ে চলে আসে ক্যাম্পে। ওখানে অনেকের সাথে আকাশের পরিচয় হয়। আকাশ ওদের সাথে পরিচয় হয়। তখন ওদের সাথে আকাশের রবির পরিচয় হয়। স্যার, আমি আপনার সাথে কাজ করব। এটা তো ভালো কথা, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক আগে থেকেই এখানে আছো। জি স্যার, আমি এখানে 2 বছর ধরে আছি। তুমি এখানে 2 বছর ধরে আছো, অথচ আমাদের সাথে কেন কাজ করার কথা বলেছো? তা তো জানি না, কিন্তু বড় স্যার তো তাই বলল। চলো তো বড় স্যারের কাছে। ওরা দুজন বড় স্যারের কাছে চলে যায়। ওরা ওখানে সবটা ঠিক করতে থাকে। এরপর থেকে চলতে থাকে ওদের ওখানের বন্ধুত্ব। কিছুদিন পর বড় স্যার একটা মিশনে যাওয়ার জন্য সবার সঙ্গে কথা বলতে আসে। তোমাদের যে কারণে এখানে ডেকেছি, আমরা এখন একটা মিশনে যাব। স্যার, আমরা সর্বদাই মিশনের জন্য প্রস্তুত। তোমাদের মিশনের জন্য সব কিছুই দেওয়া হবে। বোমা, অস্ত্র হতে যা কিছু তোমাদের লাগবে সব কিছু নিয়ে তোমরা মিশনে যাবে। স্যার, এই টিম লিড করবে কে? এই টিম আকাশ লিড করবে। কিন্তু স্যার, আমি কি পারবো? এখানে তো আরও অনেক সিনিয়র অফিসার আছে। অবশ্যই পারবে তুমি, তোমার উপরে আমার সে বিশ্বাস আছে। তাহলে তোমরা কালকে মিশনের জন্য বেরিয়ে পড়বে। ঠিক আছে স্যার, আমি তাহলে কি কি লাগবে আপনাকে লিস্ট পাঠিয়ে দেব। আপনি ওই অনুযায়ী না হয় কি কি লাগবে তা আমাদের জন্য ব্যবস্থা করবেন। ঠিক আছে, তুমি তাহলে লিস্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি তাহলে ব্যবস্থা করতেছি। এইদিকে আকাশ সহ বাকি অফিসার ওরা নিজেদের প্রশিক্ষণ দিতে থাকে। 2 দিন পর ওরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে মিশনে যাওয়ার জন্য। মিশনে যাওয়ার পর আকাশ জানতে পারে এই জায়গায় যদি ওরা নামে তাহলে কেউ বাঁচতে পারবে না, কেননা এই জঙ্গলের প্রতিটা গাছের আড়ালে লুকিয়ে আছে শত্রু, তার সাথে নিচে মাটিতে লুকানো আছে ল্যান্ডমাইন, যেটার উপর পা দিলেই সব শেষ হয়ে যাবে। অন্যদিকে আকাশ ব্যাপারটা বুঝতে পারে শুধুমাত্র একটা ক্যামেরার সাহায্যে, যে ক্যামেরা আকাশ সিজন 1-এর মাধ্যমে 9 পর্বের মধ্যে এই ক্যামেরা গুণগান আকাশ একবার আলোচনা করেছিল। তাই এই ক্যামেরা সম্পর্কে জানতে হলে 9 পর্বটা পড়ে নিন। সবটা দেখার পর আমরা জঙ্গলের ভিতরে নামতে পারবো না। কেন স্যার, কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা? আমরা যদি এখানে নেমে যাই তাহলে কেউই জীবিত থাকতে পারবো না। তাই একটা কাজ করতে হবে আমাদের। কি কাজ? কাজটা অনেক রিস্ক, তবে একবার ওখানে নামতে পারলে আমাদের পক্ষে মিশনটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাহলে স্যার, সেই রিস্ক আমরা উঠাতে প্রস্তুত। পাইলট, আর একটু সামনে গেলে নিচে একটা টাওয়ার দেখতে পারবে। আমরা ওই টাওয়ারে রোলার লাগিয়ে দিয়েছি, ওদের মেন পয়েন্টে চলে যেতে পারবো।
এতে করে ওরা যতই গুলি করবে না কেন আমাদের কোনো কিছুই হবে না। তাছাড়া আমাদের বুলেট প্রুফ জ্যাকেট, কোনো সমস্যা হবে না। তাছাড়া আমাদের হাতে যে গ্লাভসগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে পরে নাও, এতে করে কারেন্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্যার, আপনি প্রথম মিশনে এসে এত কিছু জানতে পারলেন, আমি তো ভাবতেই পারিনি। এই জন্য তুমি 2 বছর থাকার পরেও আমাকে দায়িত্ব দিয়েছে। বুঝতে পারলাম। তাহলে কি আমরা রওনা দিব? তবে সাবধান, কারেন্ট থেকে বাঁচতে পারলে আমাদের অন্য কোনো টেনশন নেই। ওকে স্যার। কিছুক্ষণ আকাশ ও রবি ওদের সাথে বাকি অফিসারগুলো তাড়াতাড়ি করে বিদ্যুৎ তার দিয়ে যেতে থাকে। ওরা 10 মিনিট পর ওই জায়গায় নেমে পড়ে। ওখানে ওরা চুপি চুপি ভিতরে যেতে থাকে। ভিতরে ওরা অনেক লোককে দেখতে পায়, তবে একটা সমস্যা হচ্ছে ওখানে অনেক লোক অবস্থিত। তাই ওরা একটা প্ল্যান করে। এখন রাত হয়েছে, আমি ঘুমের ট্যাবলেট নিয়ে এসেছি, এটা একবার খাবারের সাথে মিশিয়ে দিলেই হবে। তাহলে এই মিশন আমাদের পক্ষে খুবই সহজ হবে। তাই বলে আমরা ধোকা দিয়ে জিতবো? ওরা যদি জানতে পারে তাহলে একেরকে মেরে ফেলবে। তাই খুব সাবধানে যা করার করতে হবে। এই ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টা পর কাজ শুরু করবে, তাই তোমরা যেভাবে প্রস্তুত থাকবে। এরপর আকাশ কৌশলে ওদের খাবারে অনেকগুলো ঔষধ মিশিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ওরা সবাই খাবার খায়। ওই সময়ের পর ওই ঘেরার মধ্যে যারা ছিল ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে আকাশ ওদের কাছে যায়। তোমরা একটা কাজ করো, এখানে কয়েকটা বড় দেখে বিমান আনাও। এখানে যারা বন্দী আছে তাদের এখান থেকে যে করেই হোক উদ্ধার করে নিতে হবে। তাহলে এদের কি করব? এদেরকে একটা বাক্সে তোলো, হেলিকপ্টারে চলিয়ে নিয়ে যাব। তাই তাড়াতাড়ি কল দিয়ে সব কিছু আনার ব্যবস্থা করো। ওকে স্যার। 15 মিনিট পর হেলিকপ্টার আসতে থাকে। হেলিকপ্টার আসার পর আকাশ যেভাবে করেছে সব কিছু যে মোতাবেক নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওরা সব কিছু নিয়ে রওনা দেয়। রাতের মধ্যে ওদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর যাদের ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল সেনাবাহিনীর মেজর। তো এই মিশনটা হচ্ছে ওনাকে ওখান থেকে উদ্ধার করার জন্য। ওনাকে রেখে বাকি সব লোকদের পুলিশ স্টেশনে দিয়ে যাওয়া হয়। ওখানে পুলিশের সাথে আকাশ কথা বলে। এদের সবাইকে সকাল হলে ওদের বাড়িতে পৌঁছে দিবেন। মনে রাখবেন ওদের কাছে আমার কার্ড আছে। ওরা বাড়িতে গিয়ে আমাকে কল দিবে যে ওরা নিরাপদ আছে। তখন আপনি ওখান থেকে পুলিশদের নিয়ে আসবেন। আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবেই হবে। তবে একটা কথা, ওদের যেন কোনো ক্ষতি না হয়। পুলিশের তাই হবে। এইদিকে ওদের সব ঝামেলা শেষ করে চলে আসে ক্যাম্পের মধ্যে। ওখানে মেজর স্যার আকাশের প্রশংসায় পঞ্চমুখ। এখন কেমন আছে স্যার? তোমার জন্য আজকে আমি বেঁচে গেলাম। ওদের ধরতে গিয়েও আমি পারলাম না, উল্টো ওরা আমাকে ধরে নিয়েছে। তার সাথে এত কড়াভাবে সিকিউরিটি দিয়েছে যা বলার বাইরে ছিল। চিন্তা করবেন না স্যার, এখন তো আপনি সম্পূর্ণ বিপদমুক্ত। তাছাড়া আমার চাকরির আর মাত্র 1 মাস মেয়াদ ছিল। 1 মাস পর আমি চাকরি থেকে অবসর নিব। আমরা আপনাকে অনেক আনন্দের সাথে বিদায় দেব। সেই সাথে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি সেটা স্যার? তা ওই দিনই আমি তোমাকে বলবো। ওরা আপনার থেকে তথ্য বা আপনি কোনো তথ্য পেয়েছেন কি? ওদের অনেক বড় ঘাট আছে। ওরা একটা নিউক্লিয়ার বোমা ব্লাস্ট করবে। কি বলছেন? তাহলে তো পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিছু হবে না, কেননা ওই বোমা যেখানে পড়বে তার চারপাশে 2 কিলোমিটার গোল পার্কের নিয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবুও তো অনেক সমস্যা। এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওরা 1 মাস পর এই বোমা লঞ্চ করবে, তাই আমাদের সাবধানে থাকতে হবে। তাছাড়া ওদের বসের নাম জানতে পেরেছি। কি নাম স্যার? ওদের বসের নাম ডেভিল অনেক সাংঘাতিক। তাছাড়া ওর বয়স আনুমানিক 40+ হবে। তাছাড়া এই নিজেই এই মিসাইল বানাবে। তাহলে তো আমাদের কিছু একটা করতে হবে। তুমি 3 জন তাহলে বাড়িতে গিয়ে ঘুমিয়ে আসো। সত্যি? ধন্যবাদ স্যার। ততদিনে তুমি লাইফটাকে একটু এনজয় করো। পরদিন আকাশ সব কিছু নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর ওর মায়ের সাথে দেখা করে। তখন ওর ভাই আবিরও ছিল। কেমন আছিস তুই? এত তাড়াতাড়ি চলে এলি? কেন ভাইয়া,
আমি আসাতে কি তুমি খুশি হওনি? কি যে বলিস না তুই, আমি তো অনেক খুশি হয়েছি। আমি এই কারণেই বলেছি, কারণ তুই তো গিয়েছিস মাত্র 10 দিন হলো। হ্যাঁ, একটা কাজের জন্য চলে এসেছি। তাছাড়া তোমার জন্য মেয়েও দেখতে হবে। তাহলে তোকে 10-15 দিন থাকতে হবে। তা হবে না, আমি মাত্র 2 দিন থাকবো, এরপর আবার চলে যাব। তাই আজকে থেকে মেয়ে দেখা শুরু করব। বিয়েতে থাকতে না পারি, কিন্তু বিয়েতে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তাহলে চল কয়েকটা মেয়ে দেখে আসি। ওরা দুজনে মিলে দেখতে থাকে। পরের দিন আবির ও আকাশ যায় মেয়ে দেখতে। ওখানে ওরা দুজন বসে আছে, তার সাথে আবির ও আকাশ কথা বলতেছে। শুনেছি ওরা 2 বোন। ছোট বোনকে যদি তোর পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করে নিস। তাহলে 2 ভাই একসাথে একই বাড়িতে আসতে পারবো। ভাইয়া, আইডিয়াটা তো খারাপ না। আন্টি, তাহলে মেয়েকে একটু ডাকেন। আকাশও আবির বসে আছে। 5 মিনিট পর ওরা 2 বোন আসে একসাথে। আবির তাকে দেখছে, অন্যদিকে আকাশ পাশের মেয়েটিকে দেখে। অন্যদিকে আকাশ পাশের মেয়েটিকে দেখে ওখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। আকাশকে দৌড়াতে দেখে আবিরও ওখান থেকে পালিয়ে চলে আসে। অতি দৌড়াতে দেখে ওই মেয়েটি তো রাগে জ্বলে ওঠে। বাড়ির সবাই বলা বলি করতেছে, কেন এই সব কিছু হলো, কি কারণে ওরা চলে গিয়েছে, এই নিয়ে ওনারা আলোচনা করতে থাকে। এইদিকে তুই এভাবে দৌড়ে কেন এলি? ভাইয়া, তুমি দরকার হলে একটা কানাকে বিয়ে করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ঘরে বিয়ে তা কখনো সম্ভব না। কি হয়েছে তা তো আমাকে বলবি। এখন বলার সময় নেই, এখন চল অন্য জায়গায় মেয়ে দেখি। ওরা প্রায় এই 2 দিনে 10টার উপর মেয়ে দেখে, কিন্তু কোনো মেয়েকেই ওদের পছন্দ হলে না। পরের দিন সকালে, ভাইয়া, আমি যাচ্ছি, তুমি মাকে নিয়ে মেয়ে দেখতে যাও, তোমাদের পছন্দ হলে বিয়ে করতে পারো। কিন্তু তুই? ভাইয়া, মন খারাপ করো না, আমি আসতে পারবো কি না তা তো জানি না। তুই সব কিছু ঠিক করে তোকে জানাবো, তুই কিন্তু অবশ্যই চেষ্টা করবি আসার জন্য। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন নিও না, আমি চলে আসার চেষ্টা করব। এইদিকে আকাশ চলে আসে, অন্যদিকে আবির বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর আবির কয়েকদিন পর একটা বাড়িতে আসে। ওখানে আবিরও ওর মায়ের মেয়ে পছন্দ হয়, তাই ওনারা বিয়ের কথা পাকা করে ফেলে। আকাশকে জানায়, আকাশ জানিয়ে দেয় ও আসতে পারবে না। কেন পারবি না আসতে? ভাইয়া, তোমার বিয়ের 3 দিন আগে আমি একটা মিশনে যাব। ওই মিশন কতদিনের হবে আমি তা জানি না। তাহলে কি তোকে ছাড়া বিয়ে করতে হবে? চিন্তা করো, মিশন শেষ করলে আমি এমনিতেই ছুটি পাবো, তখন না হয় এসে অনেক দিন পর্যন্ত থাকবো। ঠিক আছে, আমি তাহলে বিয়ের কেনাকাটা করে ফেলি। ঠিক আছে, তা ওই লোকগুলো কোনো সমস্যা করতেছে না তো? এখন পর্যন্ত কোনো সমস্যা করেনি। আচ্ছা, রাখি ফোন। কল কেটে চলে আসে বড় স্যারের কাছে। ওনার কাছে আসতেই, এই মিশনটা কিন্তু অনেক ভয়ানক আকাশ। চিন্তা করবেন না স্যার, আমি ওই ডেভিলকে সফল হতে কখনো দেব না। আমি এই আশাই করছি। তাহলে তুমি টিম রেডি করো। খবর পেয়েছি ডেভিল বোমা তৈরি করে ফেলেছে, এখন শুধু এটা লঞ্চ করার বাকি। চিন্তা করবেন না, আমি 5 দিনের ভিতরে টিমদেরকে প্রিপারেশন দিয়ে দেব। তোমার মিশন শেষ করে আসলে আমি ওই চাকরি থেকে রিটায়ার নিব। স্যার, আমি তাহলে টিম রেডি করতেছি। এই দিন আকাশও ওর টিমদের ট্রেনিং করাতে ব্যস্ত। অন্যদিকে আবির ওর বিয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে রিভিল। আসতে দাও ওদের, কোনো ক্ষতি আমার করতে পারবে না। ঠিক বলেছেন বস, কিন্তু কিন্তু কি? এই বোমা আরও পাওয়ারফুলভাবে বানাতেন। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বেশি পাওয়ারফুল বানালে এই বোমার শিকার আমরা নিজেরাই হব। কিন্তু বস, আমরা তো একটা খবর পেয়েছি। কি কথা? আমাদের উপর অ্যাটাক করার জন্য নাকি আর্মি ফোর্স আসতেছে। আসতে দাও ওদের, কোনো ক্ষতি আমার করতে পারবে না। তাছাড়া ওরা যখন আসবে আমি ওই বোমা লঞ্চ করে দেব, এতে করে ওরা সবাই মরে যাবে। আমরা এইদিকে এই পোশাকে থাকবো, যাতে করে ওই বোমা আমাদের কোনো ক্ষতি করতে না পারে।
ওকে বস, তাই হবে। 3 দিন পর আকাশ ও টিমদের নিয়ে মিশনে যায়। অন্যদিকে আবির বিয়ে করার জন্য অদিদের বাসায় আসে। ওখানে ওদের বিয়ে হয়ে যায়। অন্যদিকে অদ্রি ও আবির একই রুমে বসে আছে। তখন অদ্রি বলে, আচ্ছা তোমরা তো একটা ভাই আছে, ও কোথায়? আকাশ তো ভার্সিটির কাজে বাহিরে গিয়েছে, কয়েক মাস পর ফিরে আসবে। ততদিন কি তুমি একা একাই অফিস সামলাবে? এছাড়া কি করব? তাছাড়া ও অফিসে তো কিছু বুঝে না। তবু আজকে আমাদের বাসর রাত, কোথায় তুমি অন্য কিছু নিয়ে কথা বলবে, তা না করে তুমি পড়ে আছো অন্য কিছু নিয়ে। অন্য কিছু বলতে কি কি দুলাভাই? এই কে 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 ওখানে? দুলাভাই আমি এখানে। তুমি এখানে কি করে এলে? কিভাবে? আবার পায়ে হেঁটে। রোজা, তোর লজ্জা করে না? বড় বোনের বাসর ঘরের ভিতর তুই লুকিয়ে আছিস। তো কি করব, বড় বোনের থেকেই তো শিখতে হবে। তাছাড়া তোর দেবর থাকলে ওনার সাথে না হয় সময় কাটাতাম, দরকার হলে ওকে বিয়ে করে দুজনে একই বাড়িতে কাটিয়ে দিতাম, কিন্তু তা তো এখন হয়তো সম্ভব না। বের হ বলছি, বের হ। আপু, আবারও দিন আসবে, ওই দিন আমিও মজা বুঝাবো, কথাটা মনে রেখো। রোজা চলে যায়। অন্যদিকে আবিরও ওদের সময় কাটাতে থাকে। কিছুক্ষণ পর আকাশ কল করে। আকাশ কল করাতে আবির কিছুটা অবাক হয়, কেননা আবির ভালো করে জানে আকাশ কোনো কাজ ছাড়া কল দেয় না, তাই কল রিসিভ করে। হ্যাঁ বলো, কি হয়েছে? বেস্ট অফ লাক। ধন্যবাদ ভাই আমার। তা এখন কোথায় তুই? আমি এখন লন্ডনে। ওখানে কেন? কারণ মিশনটা এখানে হবে। তোকে যে জন্য কল দিয়েছি, 2 দিন পর মিশনে হাত দিব। আজকের পর থেকে মিশন থেকে আসা পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারবো না। সেজন্য কল না দিতে পারলে একটুও টেনশন করবি না। ঠিক আছে, আমি মাকে বলে দিব। আকাশও ভাইয়ের সাথে লাস্ট কথা বলে কল কেটে দেয়। এদিকে আবির সংসার জীবনে পা দেয়। অন্যদিকে আকাশ ওই দেশে মিশন কিভাবে করবে না করবে তা নিয়ে আলোচনা করতে থাকে বাংলাদেশে। এই আবির ওঠো, উঠো বলছি। আবির উঠে যায়। আবির উঠে যাওয়ার পর রোজাও ওখানে চলে আসে। দুলাভাই কি ব্যাপার, এত খুশি খুশি কেন লাগতেছে? তেমন কিছুই না। তেমন কিছু না, কিছু একটা তো আছেই। আপু রাতে কেমন আদর দিয়েছে? ওই তুই চুপ করবি? বড়দের মাঝে কি বলছিস এগুলো? তুই একটুও কি লজ্জা করে না? ওমা, লজ্জা কেন করবে আমার? তাছাড়া আপু তুই তো জানিস আমি একটু বরাবরই কমই লজ্জা পাই। এখন চল আম্মুকে কাজে সাহায্য করি। এইদিকে ওদের পরিবার খুব সুখেই যাচ্ছে। এইদিকে আকাশ ওদের টিমদের রেডি করে। তোমাদের যা বলার জন্য এখানে এসেছি। তোমরা যারা যারা মিশনে যাবে সবাই ওদের নাম এখানে লিখে দাও। তবে একটা কথা শুনে রাখো, আমরা এখন যে মিশনে যাব ওই মিশন থেকে বেছে নাও ফিরতে পারি। তাই ওই ভক্তির উপর শ্রদ্ধা রেখে তোমরা নামটা লিখবে। কিছুক্ষণ পর 50 জন ওখানে নাম লিখে। এই 50 জন লোককে নিয়ে আকাশ বেরিয়ে যায় মিশনের উদ্দেশ্যে। ওদের মিশন হবে এই আইল্যান্ডের ভিতরে। এই আইল্যান্ডের মোট 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আমাদের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানের সাথে ফেলতে হবে। কোনো ভুল করলে মোটেও চলবে না। চিন্তা করবেন না স্যার, কোনো কিছু হবে না। আমরা সর্বদা চেষ্টা করব এই মিশনটা শেষ করার জন্য। ওরা খুব সাবধানের সাথে এগোতে থাকে। ওরা যতই যাচ্ছে ততই বিপদ ওদেরকে ধাওয়া করে বেড়াচ্ছে, কেননা ডেভিলর রুমে বসে পুরো আইল্যান্ডটা নিয়ন্ত্রণ করতেছে। দেখলে তো তোমরা, আমাদের শত্রুপক্ষ এসে গেছে। ওদের খাতির যত্নের ব্যবস্থা করো। এত কিছু না করে ওদের মিসাইল দিয়ে শেষ করে দিন। এত লাভের লাভ কোনো কিছুই হবে না। শুধু শুধু এত 10 কোটি টাকার মিসাইল নষ্ট করবো দিয়ে দেবো নাকি? তাছাড়া এখন 50 জনের মতো লোক হবে। ওদের জন্য তো আমার লোকেরাই যথেষ্ট। তোমরা একটা কাজ করো, 50 জন লোক পাঠিয়ে দাও, ওদের দেখে নিবে। ঠিক আছে। কিছুক্ষণ পর ওরা লোক পাঠিয়ে দেয়। এতে করে কিছুক্ষণ পর গাড়ির শব্দ শোনা যাচ্ছে। দাঁড়াও, তোমরা কেউ আমাদের দিকে এগিয়ে আসতেছে। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে গাছে উঠে যাও। ঠিক আছে স্যার। আকাশের কথায় সবাই একে
একে এক গাছে উঠতে থাকে। ওরা গাছের ওখানে লুকিয়ে থাকে। ডেভিলের লোকগুলো গাছের কাছে এসে কাউকেই পাচ্ছে না, তাই ওরা ভালো করে আরও খুঁজতে থাকে। ঠিক তখনই আকাশ দূর থেকে একটা কেমিক্যালের বোতল ছুঁড়ে মারে ওদের দিকে। এতে করে ভিতরে থাকা সব কেমিক্যাল বের হতে থাকে। এতে করে ওই জায়গায় পুরো ধোয়ার জন্য অন্ধকার হয়ে যায়। এই তোমরা তাড়াতাড়ি করে দেখো কি হচ্ছে এখানে, তাড়াতাড়ি খুঁজতে থাকো, ওরা আমাদের আশেপাশে আছে। কথাগুলো বলতে বলতে ওরা সবাই ওখানে জ্ঞান হারায়। ওরা জ্ঞান হারানোর পর তাহলে কি কি স্যার আপনার মনে এই বুদ্ধি ছিল? কখনো কখনো বুদ্ধির আশ্রয় নিতে হয়। এখন এদের এখান থেকে তাড়াতাড়ি করে সরাতে হবে। কেন স্যার? কারণ 10 মিনিট পর এরা আবারও জেগে যাবে। তাই আমরা নেমে ওদের গুলি করে কিছুটা দূরে নিয়ে গিয়ে রেখে আসব। কিন্তু স্যার এই দুয়া তো আমাদেরকেও ওই হাল করে দিবে। করবে না, এটা এমন এক ধরনের গ্যাস, এটার যখন কাজ করার ক্ষমতা শেষ হয়ে যায় তখন এটা রং পরিবর্তন করতে শুরু করে। এখন বোঝা যায় এটার অ্যাকশন শেষ। তাই তাড়াতাড়ি করো, এটাকে এখান থেকে যে করেই হোক সরাতে হবে। ওরা তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে যায়। ওরা চারদিকে তাকে কাউকেই দেখতে পায় না, সেই জন্য ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে। ওদের মারার পর ওই জায়গাটা একটু ক্লিন করে ফেলে। কিছুক্ষণ পর কি ব্যাপার, ওরা কোনো সাড়া কেন দিচ্ছে না কেন? আমারও তো সেই একই কথা। ওরা তো এতক্ষণে আমাদের উপর হামলা করার কথা, কিন্তু এখনও কোনো কিছু করছে না, তাই চিন্তা হচ্ছে। আরে এখানে এত ধোয়া কিসের? সত্যি তো, এটা তো আগে খেয়াল করিনি। ডেভিল তাড়াতাড়ি দেখো, আরও লোক পাঠাও। ওকে বস। কিছুক্ষণ পর ওখানে আরও লোক পাঠানো হয়। একে একে ওখানে লোক পাঠাচ্ছে। এভাবেই কিছুক্ষণ পর ওদের প্রায় 100 লোক মারা যায়। ওরা মারা যাওয়ার পর বস, আমার তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার থেকেও। এখন তাহলে কি করব? আমাদের যে লোক শেষ, ওদের পাঠাও। ঠিক আছে। ডেভিল ওর স্পেশাল লোকদের ওদের মারার জন্য পাঠায়। ওরা পুরো আইল্যান্ডে মিশন গান দিয়ে পুরো জঙ্গলগুলি করতে থাকে। এতে করে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। আকাশে ওর টিম কাজ করতে থাকে। ওরা ওকে একে একে সবাইকে মারতে থাকে। এতে করে ওদেরও কিছু লোক মারা যায়। আকাশের দলের আরও 30 জন লোক আছে, কেননা এবার যারা অ্যাটাক করেছিল ওরা অনেক শক্তিশালী, সাথে অনেক আধুনিক অস্ত্র দ্বারা হামলা করেছিল। স্যার এখন কি করব? আমরা তো 30 জন আছি মাত্র। দেখো, আমরা হেরে গেলে চলবে না, আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। তাছাড়া এই মিসাইল যদি আমাদের দেশে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো? কি বলছেন কি স্যার? লন্ডন থেকে এই মিসাইল বাংলাদেশে গিয়ে পৌঁছাবে? হ্যাঁ, এই মিসাইল অনেক সাধারণ, সেজন্য এটা রাইডারের ধরা পড়বে না। তাই এটা ধরা খুবই মুশকিল। তাহলে আমাদের যত কষ্ট হোক না কেন, দরকার হলে নিজের জীবন দিয়ে হলেও আমরা এই মিসাইল আটকাবো। সামনে চলো তাহলে। ওরা সামনে যতই যাচ্ছে ততই ওদের কাছে বিপদ এগিয়ে আসতেছে। এইদিকে সামনে যেতে যেতে আকাশের কাছে আর মাত্র 5 জন অফিসার আছে। ওরা মিসাইলের প্রায় কাছে চলে এসেছে। একটু একটু করে আসতে আকাশের শরীর কিছুটা দুর্বল হয়ে যায়। এইদিকে ডেভিল বুঝতে পারে সে আর বাঁচবে না। তাই ডেভিল ওর লোকের সাথে কথা বলে ওখান থেকে একটা হেলিকপ্টারে উঠে চলে যেতে থাকে। হেলিকপ্টার ওঠার আগে মিসাইল ছেড়ে দেয়। মিসাইল যেতে থাকে। আকাশও মিসাইলের সব কিছু জানে, তাই বাকি অফিসারদের ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় এবং সামনে থাকা একটা রকেট ও মিসাইলের দিকে ছুঁড়ে মারে। এতে করে রকেট গিয়ে মিসাইলে লাগে, সাথে সাথে মিসাইল ব্লাস্ট হয়ে যায়। মিসাইল এতটাই পাওয়ারফুল ও তাপ ছিল যে ওর তাপে আইল্যান্ডে থাকা সবগুলো গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাই সেই তাপে আকাশের মুখে লাগে, তাও অল্প একটু। আকাশ ছিটকে পানিতে পড়ে যায়। আকাশের সাথে থাকা বাকি অফিসারগুলো আকাশকে দেখে কাছে আসে। ওরা পানি থেকে আকাশকে উঠিয়ে নেয়। স্যার কথা বলেন স্যার, আপনি আমাদের এইভাবে ছেড়ে চলে যেতে পারেন না স্যার। কথা বলেন স্যার, কথা বলেন। ওরা আকাশকে ওখান থেকে একটা হেলিকপ্টারে করে ওরা আকাশকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালের ডাক্তার আকাশকে দেখতে থাকে। তার সাথে আকাশের সাথে থাকা বাকি অফিসারদেরও ট্রিটমেন্ট করতে থাকে। 2 ঘন্টা পর ডাক্তার বাইরে আসে। ডক্টর, স্যার কেমন আছে? দেখুন, ওনার অবস্থা বেশি ভালো না। ওনার শরীরে অনেক তাপ পাওয়া গিয়েছে। ওই তাপের ফলে ওনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে।
তবে ওনার শরীরে তাপ নিয়ন্ত্রণ পোশাকের জন্য শরীরের বি অংশটুকু কোনো ক্ষতি হয়নি। তবে ওনার সুস্থ হতে সময় লাগবে। আমি মুখে ব্যান্ডেজ করে দিয়েছি, যা 15 দিন পর খোলা হবে। তবে একটা কথা, ব্যান্ডেজ খোলার পর ওনাকে আয়নার সামনে নেবেন না। যদি নেন তাহলে উনি নিজেকে দেখে সহ্য করতে পারবে না। ঠিক আছে ডক্টর, তাই হবে। এইভাবে আকাশের চিকিৎসা হতে থাকে। আকাশ সহ সব বাকি অফিসারদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আকাশকে একটা সেফ জায়গায় রাখা হয়। ওখানে আর্মির লোক ছাড়া আর কারো আসা নিষেধ। একদিন পর আবিরের মা হঠাৎ আকাশের কথা মনে পড়ে, তাই আবিরকে ডাক দেয়। আবির, এই আবির। হ্যাঁ মা, কি হয়েছে? আকাশের কথা খুবই মনে পড়েছে। মা কোনো টেনশন করো না, ও যেখানে গিয়েছে ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাছাড়া ও বলেছে আমাকে ওইখান থেকে আসলে কল দিবে। কিন্তু অনেক দিন তো হলো। চিন্তা করো না, চলে আসবে। তোমার ভাই কোথায় গিয়েছে? পড়াশোনার কাজে। তুমি রুমে যাও। আমার কিছু কথা ছিল তোমার সাথে। কি কথা? দেখো, আমি তোমাকে নিয়ে আলাদা থাকতে চাই। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ আছে, আমারও একটা জীবন চাই। তাছাড়া এই ছোট্ট বাড়িতে আমি থাকতে পারবো না। এটা তো আমাদের মেন বাড়ি না, এটা ছাড়া আমাদের আরও একটা বাড়ি আছে। আকাশ আসলে একসাথে ওই বাড়িতে যাব। ও কবে আসবে তারই যখন কোনো ঠিক নেই, তখন কত দিন পরে থাকবো এইভাবে? মা এখন ঠিক আছে, চল তাহলে আমরা ওই বাড়িতে যাই। ওরা পরের দিন রোদের বাড়িতে যায়। ওই বাড়িটা অনেক বড়, কেননা এই বাড়িটা আগে আকাশদের ছিল। পরে কেউ ঠকিয়ে বাড়িটা নিয়ে নেয়, পরে আবার এই বাড়িটা ফিরিয়ে আনে। ওদের তো বাড়িটা দেখে পুরোই খুশি হয়। এইভাবে এই বাড়িতে ওরা 7 দিন কাটাতে থাকে। 7 দিনে ওদের খেয়াল করতেছে। আবির 7 দিন অফিসে কাজ করে, তাই একটা প্ল্যান করে। আচ্ছা আবির, একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা? আচ্ছা, এই বাড়িটা কার নামে? হঠাৎ এই প্রশ্ন করতেছো? এমনি জানা ছিল। আমার তো তা মনে হয় না। কি কারণ তুমি বলবে কিনা তা বলো। তুমি সারাদিন এত কাজ করো, আমাকে তো সময়ই দাও না। তাই বলছিলাম কি বলছিলে? আমরা দুজন এই বাড়ি থেকে তোমার মাকে না হয় অন্য একটা জায়গায় দিয়ে আসো। কথাটা বলে সাথে সাথে আবির ওদ্রিকে কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে ওদের মুখ লাল হয়ে যায়। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। এরপর থেকে যদি এমন কিছু শুনি বা বলেছ, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রেখো। ওদি তখন রাগ করে চলে যায়। এভাবে ওদ্রি আগের মতো নেই। কথায় কথায় আকাশের মায়ের উপর রাগ দেখায়, আবার মাঝে মাঝে আবিরের উপরও দেখায়। আবির তো কি বলবে বুঝতেই পারছে না। এভাবে যেতে থাকে 15 দিন। আকাশের মুখের ব্যান্ডেজ খোলা হবে, তবে আকাশের মুখের ব্যান্ডেজ খুলবে আর বড় স্যার। উনি আকাশের ব্যান্ডেজ খোলার জন্য এগিয়ে আসে। তার সাথে মিশনে কি হয়েছে না হয়েছে এইসব বড় স্যারকে বলতে থাকে। উনি সবটা শুনে আকাশের উপর অনেক গর্ববোধ করেন। উনি ব্যান্ডেজ খুলে আকাশের সামনে আয়না রাখে। আকাশ, আয়নায় কি নিজের মুখটা দেখবে? স্যার আমি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? স্যার আমি জানি আমার চেহারার কি হতে পারে, তাই আমি দেখতে চাই না। তবে দেখব কিছুদিন পর। আগে মনটাকে শক্ত করে নেই, তারপর দেখব। ঠিক আছে, তবে আমি 5 দিন পর চাকরি থেকে অবসর নিব। তুমি কিন্তু এখানে অবশ্যই থাকবে। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ রেস্ট দিতে থাকে, সাথে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, চেয়েছিল কি আর হয়ে গেল কি। অন্যদিকে আকাশের মা ও আবির অনেক টেনশনে আছে, কেননা 1 মাস হয়ে গেছে আকাশ এখনো যোগাযোগ করেনি। সেই জন্য সবাই টেনশনে আছে। আবির, আবির। হ্যাঁ মা। আবির, আমার না অনেক চিন্তা হচ্ছে। 1 মাস হয়ে গিয়েছে, এখনো আকাশ কোনো যোগাযোগ করছে না। আমারও ওভার টেনশন হচ্ছে। এত টেনশনের কি আছে? তাছাড়া পড়তেই তো গিয়েছে, মোটে তো আর যায়নি। চুপ করবে কি তুমি? আমার ভাইয়ের নামে একটা কথাও বলবে না তুমি। বলবো না তো কি করব? তুমি সারাদিন খেটে মরবে, অথচ তোমার ভাই কোনো কাজই করে না। সংসারে এই কোনো খরচও তোমার ভাই দেয়ই না। আমার ভাই কি দেয় না তা জেনে তুমি কি করবে? তোমাকে তো কোনো দিক কম দিচ্ছে না। যা ইচ্ছে করো তাহলে। ওদের রাগ দেখিয়ে চলে যায়। ওদের যাওয়ার পরেই আকাশ কল দেয়। আবির কলটা রিসিভ করার সময় করোর নাম্বার দেখতে পায়নি, তাই রিসিভ করে। কে বলেছেন?
ভাইয়া আমি আকাশ। আকাশ তুই? ভাই আমার, কেমন আছিস তুই? আমি ভালো আছি। মা, তুমি, ভাবি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। তা আকাশ, তুই কবে আসবি? আমি তো বাংলাদেশে আছি। তাহলে আমাদের সাথে কেন দেখা করিসনি? দেখা করব কোনো মুখ নিয়ে? মানে? দেখতে চাও? তাহলে কথা দাও, আমাকে দেখার পর তোমরা ভেঙে পড়বে না। কিছু হবে না, আমি মাকে ডেকে নিয়ে আনতেছি। আবির ওর মাকে ডাক দিয়ে নিয়ে আসে। ওরা আরও অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকে। সবটা বলার পর আকাশ ভিডিও কল দেয়। আকাশের মা তো আকাশকে দেখেই চমকে উঠে, তার সাথে আবিরও ওর মার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দুজনেই কান্না করতে থাকে। চিন্তা করিস না, তুই বাড়ি থেকে কয়েকদিনের জন্য এসে ঘুরে যা। চিন্তা করো না, 7 দিন পরেই আসবো। ঠিক আছে, এবার অনেক দিনের ছুটি আনবি কিন্তু। ঠিক আছে। ওনাদের সাথে কথা বলে আকাশ রেস্ট করতে থাকে। কয়েকদিন পর আকাশের বড় স্যার মেজরকে বিদায় জানাতে সবাই একত্রিত হয়। আমার এই 15 বছরের চাকরির জীবনে আমি কোনো চোকর্স বুদ্ধিমান এইরকম কাউকে পাইনি যে আমার গৌরব ধারণ করতে পারবে। সেজন্য আমি তো আশাই প্রায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি তাকে খুঁজে পেয়েছি। কিন্তু স্যার, সে কে? সে হচ্ছে আন্ডারকভার এজেন্ট আকাশ। ছেলেটার মাঝে এই গুণগুলো অবশ্যই আছে। আমি যতদূর জানি, এখন আমি আপনাদের সাথে ওর পরিচয় করিয়ে দিব। তবে ওর যখন এখানে আসবে তখন ওকে দেখে হয় কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। ও যখন আনা হবে তখন আমি এই সব কিছু বলবো। তাহলে আকাশ, তুমি উপরে আসো। আকাশ তো উপরে যায়। ওখানে আকাশকে দেখে অনেক কিছু ভাবতে থাকে, কেননা আকাশে যে যে স্থানে শূন্য শরীর দেখা যায় ওই জায়গাগুলোতে কালো হয়ে আছে। সেই জন্য অনেকে অনেক কিছু বলাবলি করতেছে। আমি জানি তোমরা কি নিয়ে ভাবছ, সেই জন্য তোমাদের একটা কাহিনী বলি। ঠিক আছে স্যার, বলেন। তোমরা তো জানো আমি কয়েকদিন আগে একটা মিশনে যাই। ওখানে আমি শত্রুদের হাতে ধরা পড়ে যাই। ওখান থেকে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, কিন্তু ওখানে এই ছেলেটাই আমাকে বাঁচায়। শুধু আমাকে না, আমাদের দেখে আরও 1000 মানুষকেও বাঁচায়। আমি যাদের কাছে জিম্মি ছিলাম, ওরা একটা মিসাইল ছুড়ে আমাদের দেশের দিকে। এই ছেলেটা আমাদের দেশকে বাঁচাতে আজকে নিজেই এই হাল করেছে। ও এই মিসাইলটা আটকাতে নিজের আজকে এমন অবস্থা করেছে। তাই ওর কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। ওনার কথা শুনে অনেকে মাথা নিচু করে বসে আছে। আমি আজকে চাকরি থেকে অবসর নিব, তাই আমি আমার জায়গায় ওকে বসাতে চাই। স্যারের কথায় অনেকে তো অবাক হয়, সাথে আকাশও অনেক অবাক হয়। কি বলছেন কি স্যার? ঠিক বলেছি, তুমি 2 দিন পর থেকে জয়েন করবে। কিন্তু স্যার, আমি তো চাকরি থেকে চলে যাব। কেন চলে যাবে? আমার চেহারার তো দেখলেনি অবস্থা কেমন। এই চেহারা নিয়ে আমি থাকবো কি করে? এর জন্য তো দুঃখ পেলে চলবে না। তাছাড়া তোমাকে আমি এর জন্য সুযোগ দিব। যেমন কি ধরনের? তোমার এই পদে আরেকজন আসবে, তোমাকে এই পদে 2-3 দিন বেতন দেওয়া হবে। তুমি যেদিন জয়েন করতে চাও ওই দিনই জয়েন হতে পারবে। যদি 1 বছর অপেক্ষা করতে হয় আমরা করব, তবুও তুমি সুস্থ হয়ে সবার মাঝে আসো। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে সুস্থ হয়ে সবার মাঝে আসব। ওই দিন আকাশ বিদায় নিয়ে চলে আসে ওখান থেকে। নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে চলে আসে বাড়িতে। তবে বাড়িতে আসার পর নিজের চেহারা ঢেকে নেয়, যাতে করে কেউ কোনো কথা জিজ্ঞেস না করতে পারে। বাড়ির সামনে এসে আকাশ দরজা টোকা দেয়। এই টোকা দেওয়ার পরেই আকাশের শত্রু আবির্ভাব হয়। আকাশ ঘরে ঢুকতে যাবে, তখনই অদ্রি বলে, কে আপনি? এভাবে না বলে ঘরের ভিতরে আসলে কি করে? আমার ঘরে আমি আসবো না তো কে আসবে? কি তোমার ঘর মানে? এই ছেলে কি বলতেছো এইসব তুমি? ঠিকই বলতেছি, কিন্তু আপনি কে? আমি এই বাড়ির বউ, মানে আবিরের স্ত্রী। ভাবি, আমি তোমার একমাত্র দেবর। ওদের সাথে এইভাবে কথা বলতে দেখে আকাশের মা বের হয়ে আসে। উনি আকাশকে দেখে চিনতে পারে, তার সাথে জড়িয়ে ধরে আর তার সাথে কান্না করতে থাকে। আকাশকে রুমে নিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়। বিকেলের পর আবির আসে। আবির আসার পর ওদের মুখে কথাটা শুনতে পায় যে আকাশ এসেছে।
তাই আবির তাড়াতাড়ি করে আকাশের রুমে যায়। আবিরও ওখানে গিয়ে আকাশকে দেখে কান্না করতে থাকে। আকাশও ভাইকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আকাশ, তোর এ কি অবস্থা হলো? ভাগ্যের কি পরিহাস ভাইয়া। তাছাড়া আমি এরপর থেকে এখানেই থাকবো। এটা তো আমাদেরই বাড়ি, এখানে তুই না থাকলে আর কে থাকবে? তাহলে ভাইয়া আমি একটু রেস্ট নেই এখন। ঠিক আছে। এইদিকে আকাশ বাড়িতে আসার পর অদ্রি আকাশের সাথে যা তা ব্যবহার করতে থাকে। সেসব কিছু আপনারা সিজন 1-এ পড়েছেন, তাই নতুন করে আমি আর হে নিয়ে আলোচনা করব না, কেননা একই কাহিনী দুইবার বলে সময় নষ্ট করব না এবং গল্প আর বড় করব না। চলুন মেন পয়েন্টে আসি। আকাশের পরিস্থিতি তো জানলেন, এবার আমরা তাহলে ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আসি। ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর ভার্সিটিতে যায়। ওখানে ইরার সাথে দেখা হয়। ইরা ওর বান্ধবীদের সাথে তখন আড্ডা দিচ্ছিল। আকাশ যখনই ভিতরে যেতে চাইবে তখনই ইরার সামনে আসে। চিনতে পেরেছো কি আমায়? কই না তো, কে আপনি? আরে আমি ইরা, যার বোনকে দেখার জন্য আপনি একবার গিয়েছেন, কিন্তু আপনি আমাকে দেখে এত জোরে দৌড় দিয়েছেন, আমার সাথে সাথে আমার বোনেরও প্রেস্টিজ পাংচার করে দিয়েছেন। আমি তো ভেবেছি আপনি আমার সাথে আগের মতো কিছু করে বসেন, তাহলে তো আমি শেষ। সেজন্য ভয়ে আমি চলে এসেছি। তো কোথায় গিয়েছিলেন আপনি? অনেক খুঁজেও তো আমি পাইনি। ওই ব্যাপারে থাক, এই নিয়ে পরেও কথা বলতে পারবো। তোমাকে কিছু কথা বলার ছিল আমার। কি কথা বলবে? আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। সবার সামনে মুখের উপর কথাটা বলে দেওয়ার জন্য ইরা অনেক অপমানিত সবার সামনে বোধ করে। ওখানে ক্লাস করে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর কি ব্যাপার, কোথায় গিয়েছেন? তা আপনাকে কেন বলতে যাব? বললে কি হবে? তাছাড়া এত সুন্দর একটা মেয়ে আপনার পাশে বসে আছে, কই তাকে একটু আদর করবেন, তা না করে দূরে ঠেলে দিচ্ছেন। কি করব? এই ছাড়া তো কোনো সুযোগ নেই। তাছাড়া আপনি যে কি তা আমার আগেই জানা হয়ে গিয়েছে। সত্যি? নিশ্চয়ই বলবেন, আমি অনেক ভালো, তার সাথে আরো কত কি যে বলবেন। জি না, আপনি আমার থেকে যতটা দূরত্বে পারেন দূরত্ব মেনে চলবেন। আমি রুমে যাই। রোজা, কি হয়েছে? আপু, ওনার কথা বলছিলাম, অনেক কিউট উনি। তা তোর কি পছন্দ হয় ওকে? হ্যাঁ আপু, হয়তো। তাহলে কি আমি ওর সাথে কথা বলবো? দেখুন ভাবি, আপনারা দুই বোন যেমন লোভী তেমনই খারাপ। কি এত বড় সাহস তোমার, আমাকে লোভী বলো? হ্যাঁ বলেছি, কি করবেন? দেখাচ্ছি কি করব। এইদিকে আকাশ রুমে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। অদ্রি আবিরের কাছে নালিশ করে। আবিরও অদ্রির কথায় হ্যাঁ না উত্তর দিতে থাকে। রাতের বেলা আবির আকাশের রুমে আসে। আসবো কি? আসো ভাইয়া। তো একা একা বসে আছি, তোর বেয়ানের সাথে তো একটু মজা করতে পারিস। তাছাড়া তুই যখন ছিলি না তখন কিন্তু রোজা তোর কথা অনেক জিজ্ঞেস করেছিল। তা তো করবেই। তা তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সব জেনে গিয়েছো। তোর ভাবি তো বলেছে, কিন্তু তাতে কি আমি তো ওই সব কিছুর দিকে তাকাবো নাকি? আচ্ছা ভাইয়া, ভাবি আর রোজা যাতে আমার আসল পরিচয় না জানে। কেন বলো তো? আমার চেহারা কালো দেখে ওরা আমার উপরে এত অত্যাচার করেছে যা বলার বাহিরে। আমি তো ওদের একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আচ্ছা, তোর যা ভালো মনে হয় করিস। আমি চলে যায়। এইদিকে আর্মিতে জয়েন করার সময়ও হয়ে এসেছে। তবে এবার আকাশ যা কাজ করবে সব কিছু ডিফেন্সে করবে। মানে আকাশকে ডিফেন্সের কোনো পোশাক করতে হবে না। ওর কাজ হবে অফিসে এসে কাজ করা এবং মিশনের অংশগ্রহণ করতে হবে। তার সাথে করতে হবে বাড়িতেও থাকতে পারবে, কেননা আকাশ তখন একজন মেজর হবে। সেই জন্য ওর উপরে তেমন কোনো চাপ পড়বে না বাধ্যতামূলকভাবে। দুদিন পর আকাশ ও ওর ভাই মায়েদের কাছে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। তখনই অদ্রি বলে, ওহ, কোথায় যাচ্ছি এমন সেজে? একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে। পাশ করলে তো ভালো। তোমার বোনকে বলে দাও ওর পেছনে যাতে না লাগে। ভাইয়া, তুমি কিন্তু ভালো কাজ করতেছো না। আমি তো ওকে আমার করে ছাড়বো। এক হয় কৌশলে, নয়তো জোর করে।
কথাটা মনে রেখো। এইদিকে আকাশকে আর্মি ক্যান্টনমেন্টে ফুল দিয়ে বরণ করা হয়, তার সাথে আকাশকে ওর প্রাপ্য চেয়ারে বসানো হয়। আকাশ ওখানে বসে অনেক খুশি লাগতেছে। আকাশ যেহেতু মিশনে যাবে, মিশন করতে হবে, তাই কোনো প্রেস মিটিং করেনি, কেননা এতে করে আকাশের জন্য ক্ষতি হতে পারে। এইদিকে ডেভিলও ওর লোকেদের আস্তানায় বসে আছে। আচ্ছা, ওই অফিসার কি মারা গিয়েছে নাকি বেঁচে আছে? বস, হঠাৎ এতদিন পর আপনার মনে হলো কেন? মনে হওয়ার কারণ আছে, তাই মনে করছি। তার আগে আমাকে একটা কথা বলো তো। কি কথা? ওই ছেলেটার ব্যাপারে কোনো খোঁজ নিয়ে জানতে পারলে ওকে বাংলাদেশ থেকে আনা হয়েছে? তাহলে তো ভালো হয়েছে। ও বারবার আমার উপর আর আক্রমণ করতে পারবে না যদি বেঁচে থাকে। আমি ভাবছি বাংলাদেশে যাব, ওখানে গিয়ে ওই অফিসারের ব্যাপারে খোঁজ নেব। বস, আপনি কি ভুলে গিয়েছেন 10 দিন পর এখানে আমাদের আরও একটা মিশন আছে? ভুলে গিয়েছিলাম। তাহলে এই মিশনটা শেষ করে আমরা রওনা দেব, ঠিক আছে? ঠিক আছে বস। এদিকে আকাশও ওর কাজ করতে থাকে। আকাশ কাজ শেষ করে বিকালে বাড়িতে আসার সময় আকাশ কিছু মিষ্টি জাতীয় অনেক কিছু নিয়ে আসে এবং ওর ভাইও মাকে মিষ্টি খাওয়ায়। আকাশও ওর ভাই মাকে সব কিছু বলেছিল, তখন অদ্রি কিছুটা শুনে ফেলে, বলে, কিসের মেজরের কথা বলতেছো তোমরা? আরে তোমাকে বলেছিলাম না, ও একটা চাকরি পেয়েছে, সেজন্যই এখন এগুলো খাওয়াচ্ছে। ও তাই বলো? তা তোমাদের খাওয়াচ্ছে ভালো কথা। আমি আর আমার বোনটা কি দোষ করেছে যে ওকে দিতে পারবে না? আমাদেরও দিবে, আগে আমরা বড় দেখে আমাদের দিচ্ছে। হ্যাঁ ভাবি, ভাইয়া তো ঠিকই বলেছে, উনি বড় বলে আগে ওনাকে দিয়েছি। তাছাড়া আমি একটু পরেই আসতেছিলাম। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি, ওখানেই না হয় কথা হবে। অদ্রি চলে যাওয়ার পর ওর রুম থেকে চলে আসে। রুমে আসার পর, তা ইন্টারভিউ কেমন হলো? চাকরি হবে তো? চাকরি হবে দেখেই তো সবার জন্য মিষ্টি নিয়ে আসলাম। তো এখন চাকরি পাওয়ার পর আপনার নেক্সট প্ল্যান কি? আগে তো চাকরি কয়েক বছর করি, তারপর না হয় বাকিটা হবে। ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে আকাশ ক্যাম্পের দিকে যাচ্ছিল, তখনই রাস্তার ধারে ইরাকে দেখতে পায়। ইরা কয়েকজন লোকের সাথে ঝামেলা করছিল, তাই গাড়ি থেকে নেমে ইরার কাছে যায়। কি ব্যাপার, এখানে কি হয়েছে? কিচ্ছু হয়নি তো, আমি তো এমনি এদের সাথে মজা করছিলাম। আমি সব দেখেছি, কিন্তু তা আমি ওনার ব্যান গাড়িতে মেরে দিয়েছি, এখন উনি ক্ষতিপূরণ চেয়েছে। আপনাদের তো অনেক টাকা, ওখান থেকে দিলেই তো পারেন। কিন্তু আমার কাছে তো টাকা নেই এত বেশি। কত টাকা চেয়েছে? গাড়িতে 10,000 টাকার মালামাল আর গাড়ি মিলিয়ে মোট 18,000 টাকা হয়েছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ওখানে টাকা দিয়ে আকাশ চলে আসে। হীরা তো ওখানেই দাঁড়িয়ে আছে, কেননা আকাশ একবারের জন্য টাকা চাইনি ওর কাছে। এখন কোথায় কিভাবে টাকা নিবে এরা বারবার ডাকছিল, কিন্তু না শোনার জন্য ওর সামনে যায়। এত করে ডাকতেছি, জবাব কেন দিচ্ছেন না? শুনতে পাইনি, কাজ আছে তাই রাস্তা থেকে সরে দাঁড়ান। আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে যেতে পারবেন? কেন? আসলে দরকার ছিল, আমি কিভাবে যাব তাই ভাবছি। টাকা নেই নাকি যাওয়ার মতো? পার্স তো হারিয়ে ফেলেছি। কি বলেন, এত বড় লোক অথচ টাকা নেই? আচ্ছা, কিছু কথা বলা যাবে কি? কি কথা? এখানে না, অন্য কোথাও গেলে বলি। ঠিক আছে, চলুন। ওরা একটা কাশফুলের মাঝে যায়, ওখানে আকাশ ও ইরা বসে আছে। তখন এরা কাশফুলের মালা ও নপুর বানায়, ওগুলো বানিয়ে আকাশের হাতে দেয় ওকে পরিয়ে দেওয়ার জন্য। আকাশের কারণ জানতে চায় ইরার কাছে। আমি তোমাকে ভালোবাসি, তাই তুমিও আমাকে ভালোবাসবে এখন থেকে। আমি তোমার মতো অহংকারী মেয়েকে আমি ভালোবাসবো, তুমি ভাবলে কি করে? কি? আমি অহংকারী? তুমি ভাবলে কি করে? তাছাড়া কথাটা তুমি বলতে পারলে? তুমি এই ছেলেটিকে চিনো? কই না তো, আমি তো একে এই প্রথম দেখেছি। মিথ্যেও ভালো বলতে পারো। কথাটা বলে ইরা ও আকাশের আগে ছবিগুলো দেখায় একসাথে। ইরা ছবিগুলো দেখেই হাসতে থাকে। ইরার হাসির মানে আকাশ এখনো বুঝতে পারেনি।
তুমি এর কথা বলতেছো? আরে ও তো আমার যমজ চাচাতো বোন। আমরা দুইজন একই দিনে জন্মগ্রহণ করি। তাছাড়া আমরা দেখতে সেমই ছিলাম, সেই জন্য আমাদের নামগুলোও এই রকম রাখা হয়েছে। দাঁড়াও, বিশ্বাস না হলে আমি তোমাকে আমাদের ছোট্ট কাল থেকে সব ছবি দেখাচ্ছি। এরা ছবি দেখতে থাকে। আকাশ সবগুলো ছবি দেখাতে থাকে। একটা ছবি একই রকম ওদের দুজনের, কোনো রকম কোনো কিছু এডিট করার নেই। আকাশ তো এখনো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। তার মানে তুমি ও না? তাহলে এই মেয়েটি কোথায়? ও মারা যায় কয়েক মাস আগে। ওর জন্য আমি ভার্সিটিতে অনেকের অনেক কথা শুনতে হয়েছে। সবটা শুনে ইরার প্রপোজাল আকাশ অ্যাকসেপ্ট করে। ইরার মাথায় মালা পরিয়ে দেয়, সাথে পায়ে নূপুরও পরিয়ে দেয়। এতে করে অনেক খুশি হয়ে যায়। ওরা দুজনকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ ওরা একে অপরকে জড়িয়ে ধরার পর আকাশ সামনে তাকিয়ে দেখে কতগুলো লোক ভিতর থেকে বের হচ্ছে। ওদের বেশিরভাগের লোকের হাতে অস্ত্র ছিল। ইরা তো ভয় পেয়ে যায়। ওরা তো আমাদের দিকেই আসতেছে। চিন্তা করো না, দেখি ওরা কি করে। ওরা সামনে আসতে থাকে। ওরা আসতে ইরা আকাশকে জড়িয়ে ধরে। ওদের দেখে, কিরে ওই মেয়েটা তোর লাভার তাই না? তা জেনে আপনি কি করবেন? ওই বড় গলায় কথা বলবি না, আগে বল তোরা এখানে কি করতে এসেছিলি? কথা বলার জন্য এসেছি। কথা বলার জন্য এসেছিস নাকি ফষ্টি করার জন্য এসেছিস? আকাশে ওই লোকটার কলা চেপে ধরে, কেননা ওই লোকটা অনেক বাজেভাবে ইঙ্গিত করেছিল হীরার দিকে। ওই লোকটার সাথে আরো 5 জন লোক ছিল। ওদের হাত খালি ছিল। তাই আকাশের বুঝতে বাকি রইল না যে ওদের কাছে কিছুই নেই। তাই আকাশ ওর কলার ধরে। তোর সাহস আছে বলতে হবে। সাহস আছে বলেই তো আমি তোর কলার ধরেছি। তুই আমার সামনে ওকে নোংরা কথা বলছিস? থাক না এইসব কথা। আকাশ, তুমি ঝামেলায় জড়িও না। আচ্ছা, এর সব কিছু আমি দেখে নেব। ইরাকে গাড়িতে বসতে বলে। ইরা ভয়ে ভয়ে গাড়িতে গিয়ে বসে যায়। গাড়িতে বসে যাওয়ার পর আকাশ ওই লোকগুলোর সাথে মারামারি করতে থাকে। এতে করে আকাশও কয়েকটা খুশি খায়। ওদেরকে আকাশ অনেক মারতে থাকে। এতে করে ওই ছেলেগুলোকে গুলি করে দেয় আকাশ। তবে গুলিগুলো পায়ে এসে লাগে। ওরা গুলি খেয়ে ছটপট করতে থাকে। তোদের আগেই বলেছি বেশি লাফালাফি করবি না। লাফালাফি করে শেষে কিনা নিজের ক্ষতি নিজেই টেনে নিয়ে আসলি। প্লিজ আমাদের ছেড়ে দিন। ছেড়ে তো দিব, তার আগে এটা বল আমাকে, তোরা এখানে কেন এসেছিস? ওই ঝোপের আড়ালে কি করেছিস তোরা দুজনে? আমরা ওখানে একটা লোককে মেরে এখানে ফেলতে এসেছি। হ্যালো রবি। জি স্যার। তাড়াতাড়ি এই জায়গায় আসো। তবে তুমি সিভিলে আসবে, সাথে কিছু পুলিশ নিয়ে আসবে। ঠিক আছে স্যার। এইদিকে ইরা গাড়ি থেকে বের হয়ে আকাশের পাশে এসে দাঁড়ায়। ইরাকে নির্দেশ দেয় ওই লোকটার গায়ে জুতো দিয়ে মারার জন্য। ওই লোকটা অনেক চুপচাপ ভাবেই দাঁড়িয়ে আছে, কেননা কিছু করলে যে ওকে মেরে ফেলবে, সেই জন্য ওরা চুপ করেই আছে। ইরা ওদের মারা শেষ করলো। কিছুক্ষণ পর রবি আসে পুলিশ নিয়ে। আকাশ রবিকে সব কিছু বুঝিয়ে দেয় এবং ওখান থেকে চলে আসে। আমরা এখন কোথায় যাব? আমার বাড়িতে। কেন? যে ঘরে বউ হয়ে যাবে ওই ঘর তো তোমাকে দেখতে হবে। আচ্ছা, তুমি এটা আগে বলো। এখনো কি আমার ওপর রেগে আছো? যখন তুমি ওই মেয়েটা না, তখন আর রেগে নেই তোমার উপরে। সত্যি বলছো তো? সত্যি। কিছুক্ষণ পর ওরা বাড়িতে আসে। তখন বিকাল হয়ে যায়। আবিরও বাড়িতে চলে আসে। ইরা, আকাশের মা, ভাবি ও রোজা একসাথে বসেছিল। ওনারা কথা বলছিল। ততক্ষণে কেউ কিছু বুঝতে পারেনি এখানে আসলে কি হচ্ছিল। আবির আসার কিছুক্ষণ পর, কি ব্যাপার সবাই এখানে? এই মেয়েটিকে? ভাইয়া, এটা ওই মেয়ে যাকে দেখে আমি ওই বাসা থেকে দৌড় দিয়েছিলাম, সাথে তুমিও। আকাশের কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে তাকায় আকাশের দিকে। ইরা ও আবিরকে দেখতেছে। তুমি শেষমেশ একটা মেয়ের দৌড়ানি খেয়েছো? অদ্রি, এসব কিছু বাদ দাও। আগে আমাকে এইটা বলো, এখানে কিসের চক্কর চলছে? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি যখন এসেছো তখন আমি আসল কথায় আসি। ওকে, তাহলে শুরু করো। ভাইয়া, মা, আমি ইরাকে পছন্দ করি আর ইরাও আমাকে। আমি ওকে বিয়ে করতে চাই। তোমাদের দুজনের পছন্দ হলে
তোমরা ওদের বাড়িতে গিয়ে কথা বলতে পারো। আকাশের কথা শুনে আবির ও ওর মা খুশি হয়ে যায়, কিন্তু অদ্রি ও রোজা অনেক অবাক হয়। কেননা অদ্রি ভেবেছিল রোজাকে ওর সাথে বিয়ে দিবে, কিন্তু তা দেখে অদ্রি ভালো করেই বুঝতে পারে। এইদিকে আকাশের মা ও ভাইয়ের ইরাকে অনেক পছন্দ হয়। আকাশ ইরাকে ওর বাড়িতে গিয়ে পৌঁছে দেয়। পরের দিন আকাশের মা ও ভাই ওরা দুজনে গিয়ে হীরাদের বাড়িতে যায়। ওখানে ওদের বিয়ের সব কথাবার্তা বলতে থাকে। ওনারা বিয়ের কথাবার্তা ঠিক করে চলে আসে। পরের দিন আকাশ মিশনে যায়। ওই মিশনে আকাশ যাওয়ার সময়ে ইরাকে কল দেয়। শোনো, তোমাকে যা বলার জন্য কল দিয়েছি। আমাকে শপিংয়ে নিয়ে যাবে নাকি? আরে শপিংয়ে না তো, তাছাড়া আমাদের বিয়ের এখনো 1 মাস বাকি, এত তাড়াতাড়ি শপিং কিসের? তাই তো, তোমার তো 5 দিন পর থেকে পরীক্ষা। তা তুমি পরীক্ষা দিবে না? আমি ব্যবসার কাজে যাচ্ছি, আসতে 10 দিন লেট হবে। কি, এতদিন লাগবে তোমার? হ্যাঁ, আমি তোমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করব। তুমি পরীক্ষায় মন দাও। ঠিক আছে, তাই হবে। এইদিকে আকাশ চলে যায় মিশনে। ওখানে রবি ওর সাথে ছিল। কিছুদিন পর আকাশ আবারও আসে লন্ডনে। ওখানে আবারও আকাশের দেখা হবে ডেভিলের সাথে। ডেভিল বাংলাদেশে আসার আগে যে মিশনের কথা বলেছিল, ওই মিশনটা হবে আকাশের সাথে। যদিও আকাশ জানে না কিছু, আর না জানে ডেভিলও। আকাশ সব রকম পরিস্থিতি নিয়ে নিয়েছে, কিভাবে কি করতে হবে না হবে সব কিছু প্ল্যান করতে থাকে আর বাকি অফিসারদের সাথে। কেননা এই মিশনে অনেক রিস্ক আছে। কেননা এই মিশনটা পানিপথে হবে, যার জন্য সবাই লাইফ জ্যাকেট সাথে বন্দুক ও পানি বোমা নেওয়া হয়। যে বোমা পানিতে মারার পর সাথে সাথে গলে গিয়ে নৌকা, বোট এগুলো নষ্ট করে দেয়। এখন চলুন গল্পে ফিরে যাই। তোমরা তাহলে সব রকম প্ল্যান বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সবটা বুঝতে পেরেছি। এখন একটা কাজ করলে হয় না? কি কাজ? সবাই যদি অক্সিজেন নিয়ে নিই সাথে, তাহলে তো সমস্যা। সেজন্য আমি তোমাদের জন্য একটা মিনি অক্সিজেনের ব্যবস্থা করেছি, যা তোমাকে 20 মিনিট অক্সিজেন সরবরাহ করে দেবে। তাহলে তো অনেক ভালো হবে। তাহলে এবার সবাই স্পিড বোর্ডে এবার উঠে পড়ো। ওরা স্পিড বোর্ডে উঠে সামনে এগোতে থাকে। অন্যদিকে ডেভিল ওর লোকজন নিয়ে নদীপথে মালামাল নিতে থাকে। কেননা এখানে ডেভিল যুদ্ধ করার জন্য অস্ত্র আনতে ছিল। তখন আকাশে অফিসার রবিকে নিয়ে ওই জায়গায় হামলা করতে থাকে। এতে করে ডেভিল ওখান থেকে ঠিক পালিয়ে যায়। কিন্তু ডেভিলের লোকগুলো একে একে আকাশের হাতেই মরতে থাকে। এইদিকে ডেভিল হেলিকপ্টার করে গুলি করতে থাকে। আকাশের কিছু অফিসার এতে মারা যায়। ডেভিল তো সেই মহা খুশি, কেননা এইভাবে ডেভিল অনেক লোককে মারতে পেরেছে। সেই জন্য তোমাদের যে অক্সিজেন দিয়েছি ওটা ব্যবহার করে পাড়ে উঠে যাও তাড়াতাড়ি। ঠিক আছে। বাকি অফিসারগুলো তাড়াতাড়ি করে পানিতে ডুব দিয়ে নদীর পাড়ে যেতে থাকে। অন্যদিকে ডেভিল কাউকেই দেখতে পাচ্ছে না, তাই ডেভিল ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে ওরা অনেক অস্ত্র ওখান থেকে উদ্ধার করে। ওইসব অস্ত্রগুলো আকাশ সাথে করে তো আনতে পারবে না, তাই ওইগুলো ওই দেশের সরকারের কাছে দিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বেশি আফসোস, ডেভিলকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারছে না। অনেক আফসোস হয়ে আকাশকে ওর দেশে ফিরে আসতে হয়। তবে আসার আগে এরার জন্য অনেক শপিং করে, তার সাথে ওর মা ও ভাইয়ের জন্য। বাংলাদেশে আসার পর আকাশ ওর বাড়িতে সব কিছু রেখে চলে আসে ভার্সিটিতে। এরা দাঁড়িয়েছিল, আকাশ গিয়ে ইরার চোখ ধরে রাখে। কে কে আমার চোখ ধরলো? ওই ছাড় বলছি, ছাড়। আকাশ চোখ থেকে হাত সরিয়ে নেয়। এরা তো আকাশকে দেখে এত খুশি হয় যা বলার বাইরে, তাই খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। তুমি এখানে কখন এলে? এই তো মাত্র এলাম, তুমি দাঁড়িয়ে আছো কেন? বন্ধুদের সাথে কথা বলছিলাম, চলো ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। একে একে সবার সাথে পরিচয় শেষে ইরাকে নিয়ে চলে আসে শপিংয়ে। ওখান থেকে ইরাকে অনেক কিছু কিনে দিয়ে চলে আসে বাড়িতে আসতেই। কি ব্যাপার, এতদিন পর? তা তুমি তো পড়াশোনা করতে এসেছো, তাহলে তা না করে অন্য কি করে বেড়াচ্ছ? মানে ঠিক বুঝতে পারলাম না। মনে করেছো আমি কিছু বুঝি না? কি হয়েছে তা তো বলবে। এবার বলবো না। তাহলে কি করবে?
আমি তোমার সাথে এখন এক রুমে রোমান্স করব। কথাটা বলে আকাশকে বিছানায় ফেলে দিয়ে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করতে থাকে। এতে করে বাড়ির সব লোকজন চলে আসে রুমে আসার পর, কি হয়েছে রে বোন, তুই এইভাবে চিৎকার কেন করছিস? দেখো না আপু, উনি আমাকে রুমে একা পেয়ে। কি, আমার একমাত্র বোনের উপরে শেষমেশ কিনা তোমাদের গেস্ট এমনটা করতে পারলো? ভুলে যাবেন না, এটা আমার রুম। তাছাড়া উনি কেন আমার রুমে এসেছে, আগে ওনাকে তো জিজ্ঞেস করো। ইয়ে মানে আমার বোনকে হয়তো জোর করে নিয়ে এসেছে। বাহ, জোর করে? তা যখন জোর করে এনেছি তখন তো চিৎকার করেনি, তাহলে এখন কেন চিৎকার করছে? আমি কি জানতাম উনি আমার সাথে এমনটা করতে চাইবে? দেখুন, আরও একবার আমার সাথে আপনার বোন এমনটা করেছে, আবার আজকেও করলো। আরো একবার করেছে মানে? এই ছবিটার ছেলেকে কি চিনতে পেরেছেন? আরে এই তো আকাশ, আমার দেবর, কিন্তু ও তো বাড়িতে নেই। জানি, তার সাথে আপনাদের দুজনকে আরও একটা দুঃসংবাদ দিচ্ছি। কি সেটা? ওই কালো ছেলেটা আর অন্য কেউ না, সেটা হচ্ছে আমি। আকাশের কথা শুনে ওদি ও রোজা দুজনেই তো অবাক হয়ে যায়। ওরা কি বলবে ভেবেই পাচ্ছে না। দেখো, তোমাদের দুই বোনকে আমি লাস্টবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে যদি আমি এমন কিছু দেখি তাহলে বুঝতে পারবে আমি তোমাদের কী হাল করি। তাছাড়া একটা কথা, একা একা বাইরে যাবে না, কেননা বাইরে তোমাদের উপরে বিপদ আসতে পারে। এই কার্ড দুটো রাখো, যখনই বিপদ দেখবে সাথে সাথে এই নাম্বারে কল দিবে, এতে করে ওনারা তোমাদের বাঁচিয়ে নেবে। শেষে একটা কথা, এমন কোনো কিছু আমার বিয়ের আগে করো না ভুলেও, যার জন্য তোমাদের আমি জেলে পাঠিয়ে দেই। এইদিকে দেখতে দেখতে হীরার পরীক্ষা শেষ হয়ে যায়। অন্যদিকে ডেভিলও ওর লোকদের নিয়ে বাংলাদেশে চলে আসে, কেননা ডেভিল ও আকাশের মধ্যে আরও একটা লড়াই হতে চলেছে, যা আকাশ জানতেও পারছে না। অন্যদিকে আকাশ ও হীরার বিয়ের দিন আস্তে আস্তে ঘনিয়ে আছে। আকাশ ও হীরার সব কিছু ঠিক হতে লাগলো। আজকে আকাশ ও হীরার বিয়ের দিন। আকাশ বয়সে যে হীরাদের বাড়িতে যায়, ওর সাথে রবি ও আরও কিছু অফিসার আসে। ওরা ওখানে আকাশের সাথে কাজ করছিল, সেই জন্য কিছু বন্ধু হয়ে যায়। অন্যদিকে ইরাকে বাড়িতে আসার পর আকাশ জানতে পারে ইরা বাড়িতে নেই। ইরার বাবা মা জানায় ইরাকে একজন লোক মিলে তুলে নিয়ে যায়, তার সাথে নেটওয়ার্ক জ্যামেরও। টেলিফোন লাইনে তারও কেটে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই যাব আর ওকে নিয়ে চলে আসব। কিন্তু কিভাবে করবেন? ইরাকে যে গহনাগুলো আর আংটি পরানো হয়েছে, ওই আংটিতে ট্র্যাকার লাগানো আছে। আমি ওই ট্র্যাকারের মাধ্যমে জানতে পারবো ইরাকে ওরা কোথায় নিয়ে রাখতে পারে। আকাশ, আমার মনে হয় তুই পুলিশকে জানানোটার প্রয়োজন বেশি। আমরা থাকতে পুলিশ কেন ভাইয়া? তাছাড়া ভাইয়া, তুমি এখানে থাকো, আমি কিছু লোক পাঠাচ্ছি এখানে, ওরা এখানে এসে তোমাদের সিকিউরিটি দিবে। তাহলে তুই কোথায় যাবি এখন? আমি রবি আর ওদের নিয়ে যাচ্ছি, একসাথে আমি ইরাকে নিয়েই ফিরবো। সাবধানে যাইস। তাছাড়া তুই খালি হাতে যাবি নাকি? খালি হাতে কে বলেছে? কল দিয়েছি 10 মিনিট অপেক্ষা করো। এইদিকে 10 মিনিট অপেক্ষা করে লাভ নেই। আমরা এই 10 মিনিটের ভিতরে জেনে আসি ইরাকে কে বা কারা কিভাবে কিডন্যাপ করেছিল। তাহলে চলুন এখন তা নিয়ে শুরু করি। ইরা যখন তৈরি হয়ে বসে আছে তখনই রানার লোক এসে ইরাকে ধরে নিয়ে যায়। ইরা তো ওর মতো করে সেজে গুজে বসেছিল, ঠিক এই ফাঁকে ওরা নিয়ে চলে যায় ইরাকে। ইরাকে সামনে নিয়ে বসে আছে। কে 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 আপনারা? আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আমি ডেভিল, থাকি লন্ডনে। তোমাকে এখানে ধরে আনার অনেক রহস্য রয়েছে। কি? তাছাড়া লন্ডন থেকে এখানে এসেছেন আমাকে ধরে নেওয়ার জন্য নাকি? তোমাকে আর তোমার হবু স্বামীকে মারার জন্য, বুঝলি? এখন তোকে মারবো, তারপর তোর স্বামীকে। আকাশের সাথে তো আমার এখনো বিয়েই হয়নি, তাহলে স্বামী কি করে হলো আমার, সেটাই তো ভাবছি। ওই, আমি কি তোর বিয়ের দাওয়াতের জন্য বসেছি নাকি? আমি কি তাই বলেছি নাকি? তাছাড়া আমার স্বামীর সাথে আপনার কিসের এত শত্রুতা?
তাই তো বুঝতে পারছি না, বিজনেসের শত্রুতা নয় তো? ওই তুই চুপ করবি, নয়তো তোর স্বামী আসার পর্যন্ত অপেক্ষা করব না, এখনই মেরে ফেলবো। আমার স্বামীকে কি কল দেওয়া হয়েছে? কল দিতে হবে না, ওই শালার এমনিতেই চলে আসবে। কিন্তু কিভাবে আসবে তাই তো বুঝতে পারছি না। এইদিকে 10 মিনিটের কাহিনী শেষ। এবার দেখি গল্পের নায়ক কী করে। আকাশের সামনে একটা গাড়ি থামে, ওখান থেকে 15 জন আর্মির লোক নামে। ওরা নেমে কয়েকটা বন্দুক সাথে করে আনে, যা বাকি অফিসারদের দিয়ে দেয়। আকাশ বিয়ে বাড়িতে 5 জন অফিসারকে রেখে বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি করে। যেতে যেতে মোবাইল ট্র্যাক করতে থাকে। ডেভিল ইরাকে নিয়ে একটা জঙ্গলের কাছে আসে। জঙ্গলের পাশে একটা নদী আছে, যে নদীতে কয়েকটা স্পিড বোট আছে। সেখানে ডেভিল কোনো সমস্যা দেখলে খুব তাড়াতাড়ি করে পালাতে পারবে। আকাশ ওর টিমদের নিয়ে চলে আসে সেই জায়গায়। ওখানে প্রতিটা মিশনের মতো আকাশ দুজনকে নিয়ে রেডি করে রাখে বাহিরে। বাকি সবাইকে নিয়ে এগোতে থাকি সেই জায়গায়। এইদিকে ডেভিল তা দেখতে থাকে, কেননা ওই বাড়ির চারপাশে আছে সিসিটিভি। সেখানে ডেভিল সব দেখতেছে এবং ইরাকেও দেখাচ্ছে। এটা তো আমার আকাশ, ওর হাতে বন্দুক কেন? সে কি, তোমার স্বামী কি কাজ করে তা তো তুমি জানো না? আমি তো জানি ও বিজনেসের কাজ করে ওর ভাইয়ের সাথে, তাহলে এই ছাড়া আর অন্য কি কাজ থাকতে পারে? কি কাজ থাকতে পারে তা না হয় তুই তোর স্বামী যখন মারবো তোর স্বামীর থেকেই শুনে নিস। ওইদিকে আকাশ কিছু লোককে মারতে মারতে ভিতরে ঢুকে যায়। ওখানে সবাইকে খুঁজে খুঁজে মারতে থাকে। এইদিকে ডেভিল ইরাকে রেখে ওখান থেকে গুপ্ত একটা দরজা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আকাশ ওই রুমে এসে দেখে ইরাকে বেঁধে রেখেছে। আকাশ গিয়ে ইরার কাছে যাবে। কাছে এসো না। কেন আসবো না? আমার শরীরে বোম বাঁধা হয়ে আছে, যদি তুমি খোলার চেষ্টা করো তাহলে এটা ফেটে যাবে। তুমি চিন্তা করো না, আমি এখনই খুলতেছি। এইদিকে ইরার শরীরে থাকা বোমাটা নষ্ট করতে ব্যস্ত। অন্যদিকে ডেভিল পালাতে গিয়ে কিছু অফিসার ডেভিলের পায়ে গুলি করে। ডেভিল চিৎকার করে ওঠে। অফিসার ডেভিলের কাছে আসে। এখন ডেভিলকে নিয়ে চলে আসে আকাশের কাছে। ও, তুই তাহলে ডেভিল? তোর সাথে তো আমার অনেকবার দেখা হয়েছে, তখন তো একবারের জন্য বলিসনি। মাথা খারাপ নাকি আবার? তাছাড়া আমি জানতাম তুই এখানে আসবি, তাই তো আমি বোম লাগিয়েছি যাতে করে তোকে এখানে মারা যায়। আজকে সে বোমাতে তোকে মরতে হবে। তা হতে পারে না, আমার বানানো বোমেতে আমাকে মারতে পারিস না তোরা। তার জন্যেও সব ব্যবস্থা আছে। কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে বের হতে যাবে, তখন ডেভিল বলে, তোর না জানার ছিল তোর স্বামী কি করে? হ্যাঁ, কিন্তু এখন আর জানতে হবে না। ওর সাথে থাকা লোকেদের দেখে বুঝতে পেরেছি ও কি কাজ করতে পারে। সত্যি আমি তোমার জন্য অনেক গর্ববোধ করি আকাশ। এখন তাহলে চলো, দেরি হয়ে যাচ্ছে। ইরাকে ওখানে রেখে আকাশ ও ইরা বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে আসে। আসার সময় ওই ঘরে বোমা রেখে দেয়। যেই বোমার আঘাতে ডেভিল সহ বাকি লোকেরা মারা যায়। ইরাকে নিয়ে বিয়ে বাড়িতে আসার পর সবাই অনেক খুশি হয়ে যায়। ইরাও খুশি হয়ে বিয়ের পিড়িতে বসে কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। বিয়ের শেষে ইরাকে নিয়ে বাড়িতে আসে আকাশ। সত্যি আমি ভাবিনি তোমাকে আমার করে পাবো। আমিও ভাবিনি সুন্দর থেকে কালো হয়েছ, আবার সেই কালো থেকে আবার সুন্দর হয়ে আবারও তুমি আমার জীবনে এলে তো এলে, তাও আর্মি অফিসার হয়ে। কথাটা বলেই দুজনকে জড়িয়ে ধরে। এখানে আপনাদের কিছু কথা বলি। কালো বলে নিজের পরিবারের কাউকে অবহেলা করবে না, কেননা বলা তো যায় না কখন কোন ছেলের কপালে কি লেখা থাকে তা কেউ জানে না। তাই কখনো কাউকে অবহেলা করবে না। গল্পটা কার কেমন লেগেছে তা আমি জানি না, কেননা পুরো গল্পের আর্মির কাহিনী কমিয়ে দিয়ে কালো হওয়ার বিষয়টা বেশি উল্লেখ করেছে আমাদের লেখক সাহেব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।